মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ, অভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেশ। সংখ্যালঘু উইঘুর গণহত্যা, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধে জড়িত চীন সরকার, যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রাইব্যুনালের রুল। ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্যের আয়োজন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি সংস্থা। শুক্রবার হেগের আদালতে এ সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়। এদিকে অং সান সুচিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন জাতিসংঘের বিশেষ দূত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই জান্তার বিরুদ্ধে গণতন্ত্রকামীদের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর অভিযোগ করে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। এবার জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট। বৃহস্পতিবার আদালতে এ সংক্রান্ত প্রমাণপত্র পেশ করে মিনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানায় সংস্থাটি। সংস্থার প্রধান ক্রিস গানেশ জানায়, সামরিক বাহিনীর বিরুদ্ধে এক ব্যক্তিকে নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ ও নথি আদালতে জমা দিয়েছেন তারা, যা মিনকে দোষী সাব্যস্ত করতে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। এদিকে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচিকে কারাগারে পাঠানোর নিন্দা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস আদালতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। এছাড়া জান্তা সরকারকে একটি অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, গণতন্ত্রকামীদের দমিয়ে রাখতে আদালতকে ব্যবহার করছে জান্তা সরকার। তবে অভিযোগ অস্বীকার করে আইন সবার জন্য সমান বলছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা করছে নেপিদো। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের বিরুদ্ধে উইঘুরের সংখ্যালঘু মুসলিম গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল। স্থানীয় সময় বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি রুল জারি করে আইনজীবী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা কমাতে জোরপূর্বক মুসলিম নারীদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে বাধ্য করায় উদ্বেগ জানানো হয়েছে। ট্রাইব্যুনালের সভাপতি স্যার জোফ্রে নাইস বলেন, মুসলিম গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে চীন সরকার। গত এক বছরেও বেশি সময় ধরে বিভিন্ন সাক্ষী, প্রমাণ ও নথিপত্র পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। তবে চীনকে শাস্তি দেয়া বা বিচারের আওতায় আনার কোনো ক্ষমতা নেই ট্রাইব্যুনালটির। বিশ্বে করোনায় প্রাণহানি 53 লাখ ছাড়ালো। এর মধ্যে 24 ঘন্টায় প্রাণ গেছে 7,500-এর। নতুন 6 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 26,87 লাখের বেশি। বিশ্বে এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা 42.5 লাখ। গত 7 দিনে প্রাণ গেছে প্রায় 50,000-এর। করোনার নতুন ধরন শনাক্তের পর আফ্রিকায় হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 7 দিনে এ মহাদেশে সংক্রমণ বেড়েছে 146%। সবচেয়ে খারাপ পরিস্থিতি সাউথ আফ্রিকার। এক সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি। মোজাম্বিক, জিম্বাবুয়ে, নামিবিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1181 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। রোগী মিলেছে 30,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 1,10,000 নাগরিক। গত 7 দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে 20% আর 14% বেড়েছে মৃত্যু। ওমিক্রনের সাথে মোকাবেলায় বিশ্বকে নতুন ভ্যাকসিন উদ্ভাবনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। স্লোভাকিয়ায় 60 ঊর্ধ্বরা টিকা নিলে 300 ইউরো করে বোনাস দিচ্ছে সরকার। বিদেশি পর্যটকদের ভ্রমণে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ব্রাজিল। টিকা না নেওয়াদের জন্য 5 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে দেখাতে হবে পিসিআর টেস্টের নেগেটিভ ফল। করোনার বিস্তার রোধের পাশাপাশি নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। সোমবার থেকে কার্যকর হচ্ছে বাড়ি থেকে কাজ করার নতুন নিয়ম। সেই সাথে শপিং মল, থিয়েটার, সিনেমা হলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার। অন্যথায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
এদিকে ওমিক্রন আতঙ্কে ৩১ জানুয়ারি পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ভারত। ১৫ ডিসেম্বর পর্যন্ত সকল ফ্লাইট পুনরায় চালু করার কথা থাকলেও শুক্রবার নতুন সিদ্ধান্ত জানায় সরকার। তবে কার্গো ও বিশেষভাবে অনুমোদিত ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ১৬ থেকে ১৭ বছর বয়সীদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফাইজারের দ্বিতীয় টিকা নেয়ার অন্তত ৬ মাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ। দেশটিতে এখন পর্যন্ত ১৬ ও ১৭ বছর বয়সী ৪৭ লাখ নাগরিক সম্পূর্ণ টিকা পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে তাদের শুধুমাত্র ফাইজারের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই বুস্টার ডোজে উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীদের দল। তারা বলছেন, অতিরিক্ত ডোজের কারণে হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে ফাইজারের নতুন ডেটা প্রকাশের একদিন পরেই সংক্রমণ রোধে বুস্টার ডোজের অনুমোদন দিল FDA। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য আজ। স্থানীয় সময় বেলা ২টার দিকে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ নেওয়া হবে দিল্লি ক্যান্টনমেন্টে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। এর আগে বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে ভারতের প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ ১১ সেনা সদস্যের মরদেহ বিমানবন্দরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ ৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। বাকি ৯টি মরদেহ রাখা হবে সামরিক হাসপাতালে। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। देश की सेना के सबसे बड़े अधिकारी जिन्होंने देश की सेना के आधुनिकीकरण में ভারতের রাজধানী দিল্লিতে বাইরের চেয়ে ঘরের ভেতরে বায়ুতে ফুসফুস সংক্রমণকারী জীবাণুর পরিমাণ বেশি। সম্প্রতি এক গবেষণায় বায়ু দূষণের এই চিত্র উঠে এসেছে। গবেষণা বলছে, দিল্লির বাড়ির ভেতরে বায়ু দূষণকারীর মাত্রা বাইরের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ক্রমেই তীব্র হচ্ছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘরের ভেতরেই নিরাপদে দূষণমুক্ত বাতাসে শ্বাস নিঃশ্বাস নিতে পারছেন না দিল্লির মানুষ। নতুন এক গবেষণা বলছে, ঘরের বাইরে নয়, ভারতের রাজধানীতে ঘরের ভেতরের বাতাস বেশি দূষিত। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ২ বছর সময় নিয়ে এই গবেষণা পরিচালনা করে। তারা জানায়, কয়েক হাজার বাড়িতে সব শ্রেণীর মানুষের ওপর জরিপ চালানো হয়। গবেষণা বলছে, দিল্লির বাড়ি ঘরের ভেতরের বায়ু দূষণকারী উপাদানের মাত্রা বাইরের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। গবেষণায় দেখা যায়, গরিবদের তুলনায় ধনীদের বাসায় ১৩ গুণ বেশি বায়ু সংশোধক যন্ত্র থাকলেও তাদের বাসায় অন্যদের তুলনায় বায়ু দূষণের মাত্রা মাত্র ১০% কম। টানা কয়েক বছর ধরে বিশ্বে বায়ু দূষণের শীর্ষ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। তবুও দিল্লিতে ঘরের ভেতর কিংবা বাইরে বায়ু দূষণমুক্ত রাখতে জনগণ খুব কম সচেতন। পরিবেশ সংরক্ষণ এজেন্সির তথ্যমতে ভারতে প্রত্যেক বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণে। গবেষক ডক্টর কেনেথ লি বলেন, দিল্লিতে ধনী কিংবা গরিব কেউ পরিষ্কার বায়ুতে নিঃশ্বাস নিতে পারছেন না। তিনি এটাকে জটিল ত্রুটিপূর্ণ একটি চক্র বলে আখ্যা দিয়েছেন। ঘরের ভেতরের দূষণের মাত্রা না জানলে কেউ তা নিয়ে সচেতন হবে না। তাই উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির চিয়াপাস রাজ্যে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। প্রাদেশিক রাজধানী টাক্সটলা গুটিয়েরেজের কাছে বাঁক নেওয়ার সময় শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে ট্রাকটি উল্টে যায়। উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক নেয় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ট্রাকের যাত্রীরা বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। ইথিওপিয়ার ২টি শহরে খাদ্য সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা WFP। শহরের খাদ্য গুদামে বন্দুকধারীরা লুটপাট চালালে এই কঠোর পদক্ষেপ নেয় WFP। তাইগ্রের বিদ্রোহীরা
কম্বোলচা শহরে বন্দুকের মুখে খাদ্য গুদামের নিরাপত্তারক্ষীদের জিম্মি করে লুটতরাজ চালায়। খাদ্য সহায়তার বেশ বড় অংশ লুট হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য জরুরি ভিত্তির খাদ্যও ছিল বলে জানায় সংস্থাটি। গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের ভয়াবহ কবলে ইথিওপিয়ার উত্তরাংশ 1 বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় 1 কোটি মানুষ মারাত্মক খাদ্য সংকটে আছে। এরই মাঝে এ ধরনের খাদ্য লুটের চরম নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পুনরায় চালু হয়েছে আফগানিস্তানের জাতীয় জাদুঘর। প্রায় 100 বছরের পুরনো এই জাদুঘর বন্ধ হয়ে যায় তালেবানের ক্ষমতা দখলের পর। বর্তমানে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। দর্শনার্থীর মধ্যে আছে তালেবান সদস্যরাও। আফগানিস্তানের জাতীয় জাদুঘর প্রায় 100 বছরের পুরনো। ঐতিহ্যবাহী এই জাদুঘর শেষবার বন্ধ হয় আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর। তবে আবারও খুলে দেয়া হয়েছে এই জাদুঘর। কাবুলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই জাদুঘরে প্যালিওলিথিক সময়ের শিল্পকর্ম রয়েছে। জাদুঘরটি খুলেছে 1 সপ্তাহ হলো, আর এই 1 সপ্তাহে দৈনিক 50 থেকে 100 জন করে দর্শনার্থী ঘুরতে আসছেন মিউজিয়ামে। এর মাঝে রয়েছে তালেবান সদস্যও। গত শুক্রবার সংগঠনটির বেশ কিছু সদস্যকে রাইফেল হাতে মিউজিয়ামে ঘুরে বেড়াতে দেখা যায়। এই জাদুঘরটি আমাদের সংরক্ষণ করা উচিত। পর্যটকদের জন্য এটা অন্যতম আকর্ষণের স্থান, যা আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বেশ সহায়ক হবে। মিউজিয়াম খুলে দেয়া হলেও এখনো অনেক সমস্যা রয়ে গেছে। বিদ্যুতের সংযোগ জাদুঘরের কিছু কিছু অংশে না থাকায় অন্ধকারে আছে জাদুঘরের সেই অংশগুলো। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা পাইনি, কিন্তু আমরা আশাবাদী ঐতিহাসিক এই জাদুঘর রক্ষার্থে আমরা সবার সহযোগিতা পাব। 1990 সালে প্রথমবারের মতো ক্ষমতা দখলের পর তালেবানরা এই মিউজিয়াম লুটপাট এবং ভাঙচুর চালায়, ভেঙে ফেলে অমূল্য ভাস্কর্যগুলো। 2001 সালে 600 শতাব্দীর বুদ্ধের ভাস্কর্য গুঁড়িয়ে দেয় তালেবানরা। পূর্বের অভিজ্ঞতা থেকে তাই এবারও আশঙ্কা ছিল ঐতিহ্যবাহী এই জাদুঘরের মনে হয় শেষ পরিণতি দেখবে বিশ্ব। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সতর্কতায় ইংল্যান্ডে সতর্ক অবস্থানে প্রিমিয়ার লিগের 20টি ক্লাব। টটেনহ্যাম ব্রাইটনের ম্যাচ বাতিলে নড়েচড়ে বসেছে ইংলিশ কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে বিধিনিষেধ, দর্শক প্রবেশও কড়াকড়ি প্রধানমন্ত্রী বরিস জনসনের। মহামারী কাটিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের পাশাপাশি মাঠে ফিরতে শুরু করেছিল দর্শকও। এরই মধ্যে ওমিক্রনের নতুন ঢেউয়ে নড়েচড়ে বসে বিশ্বের স্পোর্টস জায়ান্টরা। রোববার টটেনহ্যাম ও ব্রাইটনের প্রিমিয়ার লিগের ম্যাচ বাতিলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। কমপক্ষে 13 সদস্যের শরীরে নতুন ভেরিয়েন্টটি ছড়ানোর খবর পরিষ্কার টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের বক্তব্যে। এর আগে ওমিক্রন আতঙ্কে খেলা পেছানোর চিঠিও দিয়েছে ক্লাবটি। দলের সবশেষ অবস্থা অনেক দুঃখজনক। আমার মনে হয় পরিস্থিতি অনেক ভয়াবহ। আমরা খুবই শঙ্কিত। খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইউরোপা লিগের গ্রুপ পর্বে লেস্টার সিটির বেশিরভাগ খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ইতালিতে খেলা হয়নি নাপোলির বিপক্ষে। যত ধরনের সতর্কতা নেওয়া সম্ভব নিয়েছি। দেশের স্বাস্থ্য সুরক্ষা বিধিনিষেধকে আমরা সম্মান করি। খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হয়েছে। শারীরিকভাবে তারা ফিট নেই। হয়তো আরো 24 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। তবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না ঠিক কতগুলো ক্লাব নতুন এই ভেরিয়েন্ট প্রতিরোধে সক্ষম। সে কারণেই নিয়মকানুনে এসেছে কিছু পরিবর্তন। আগের মতো বদ্ধ জায়গায় মাস্ক ব্যবহারের পাশাপাশি মেডিকেল স্টাফের সকল কর্মকর্তাদের খেলোয়াড়দের সংস্পর্শে আসার আগেই পিপিই বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে প্ল্যান বি চালু করার মাধ্যমে ওমিক্রন প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া স্পোর্টস ইভেন্টে দর্শক প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি ইংলিশ প্রশাসনের। ম্যাচের আগে ডাবল ডোজ ভ্যাকসিন সনদ কিংবা করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। পাশাপাশি একসাথে সর্বোচ্চ 10,000 দর্শক প্রবেশের শিথিলতাও দিয়ে দিয়েছে জনসন প্রশাসন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ, অভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেশ। সংখ্যালঘু উইঘুর গণহত্যা, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধে জড়িত চীন সরকার, যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রাইব্যুনালের রুল।
দিল্লিতে ঘরের ভেতরের বায়ুতে ফুসফুস সংক্রমণকারী জীবাণু শনাক্ত, বাইরের চেয়ে দূষণের পরিমাণ 2 থেকে 5 গুণ বেশি। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।